তুমি আমার ওয়েট জানতে চাচ্ছ কেন? আমায় অপমান করছো তুমি। তিরিক্ষিত মেজাজে পাল্টা প্রশ্ন করলো আহনাফ। এরপর সে উঠে দাঁড়ালো। অশ্বাস সোজা হয়ে বসে বলল, ওয়েট জানতে চাওয়া মানে কি অপমান করা? এই সিচুয়েশনে জানতে চাওয়া অবশ্যই অপমান করা। অ্যান্ড লিজেন্ড, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, মোরওভার নাথিং লস। অশ্বা নাক মুখ কুঁচকে বলে, তো আমি কখন বললাম অন্য কিছু? একে বলে চোরের মনে পুলিশ পুলিশ। কি বললে তুমি? কিছু না। কিছু তো অবশ্যই। কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। ছোটবেলা যখন ক্লাস 3-তে পড়তাম তখন অঙ্কের ক্লাসে এক ছেলে বই দেখে অঙ্কের সমাধান করছিল, যাকে বলে চুরি করা। স্যারকে খাতা দিয়ে বলছিল, স্যার আমি কিন্তু দেখে লিখিনি। তখন স্যার বলল, ঠাকুর ঘরে কে রে? ঠাকুর থেকে উত্তর এলো, কলা তো আমি খাইনি। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার কথা সারমর্ম বুঝতে পারবেন। এখন সরুন, ঘুমাবো। অর্ষা গিয়ে শুয়ে পড়ে। আহনাফ রাগে গজরাতে গজরাতে বলেন, তোমার ধারণা মোটেও ঠিক নয় নয় আচ্ছা। অর্ষার কথা বাড়ালো না। এদিকে রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না আহনাফের। অর্ষা কি ভাবলো? সে কি ইচ্ছা করে পড়েছে নাকি? ওর কি চোখ নাই? দেখেনি ক্যাথির জন্যই তো। এবার আহনাফের ধ্যান ও রাগ সব গিয়ে পড়ল ক্যাথরিনের ওপরে। সে দাঁত কিরমির করে ক্যাথির দিকে তাকিয়ে বলল, বেয়াদব, তোর জন্য এখন আমাকে উল্টাপাল্টা কথা শুনতে হচ্ছে। ক্যাথিন অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। ওর এই দৃষ্টিকে তোয়াক্কা না করে শক্ত হাতে বগল দাবা করে লিলিয়ার রুমে দিয়ে এলো আহনাফ। ঘরে ফিরে এসে শব্দ করে দরজা লাগিয়ে নিজের উপস্থিতি এবং রাগ কথা অর্ষাকে জানান দিল। অর্ষা অবশ্য এতে কোনো হেলদোল নেই। সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। লাইট নিভিয়ে আহনাফও গিয়ে নিঃশব্দে পাশে শুয়ে পড়ল। মাঝখানে বর্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে আহনাফের আদরের কোল বালিশটিকে। কোল বালিশে জড়িয়ে ধরে তার কোনো উপায় নেই। তবে যদি কোনোভাবেই অর্ষার গায়ে স্পর্শ লাগে তাহলে নির্ঘাত মেয়েটা তাকে ক্যারেক্টারলেস ভেবে বসবে। সকালে অর্ষা আগে আহনাফ ঘুম ভাঙে। অ্যালার্ম বন্ধ করে ঘুমে ঢুলুঢুলু হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে ফিরে এসে দেখে অর্ষা তখনও ঘুমাচ্ছে। হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে আলমারি কাবার্ড থেকে জামা কাপড় বের করে তৈরি হয়ে নেয়। বডি স্প্রে করার সময় আয়নার সামনে যায় অর্ষার দিকে। তখনই গতকালের অর্ষা বলা আপনার ওয়েট কত কথাটি মনে পড়ে যায়। তখন সে ঘুরে ফিরে নিজেকে দেখে স্বর্গতিক করে। আমি কি মোটা হয়ে গেছি এই কয়দিনে? কই না তো। ফিটি তো মনে হচ্ছে। নাকি একটু মোটা সত্যি হয়েছি? হলে হতে পারি। অনেক দিন তো হলো শরীরের প্রতি যত্ন নেওয়া হয় না। শেষ দূরত্ব মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, ধুর, কি যা তা ভাবছি। ধ্যাত ধ্যাত। সে নাস্তা করতে চলে যায়। লিলিয়া উদ্দেশ্য প্রশ্ন করে, স্মিথ কোথায়? ও তো ঘরে। লিলিয়া উত্তর, আসতে বলো, নাস্তা করে ওকে স্কুলে ড্রপ করে দিবে। আচ্ছা বলে লিলিয়া স্মিথকে ডাকতে চলে যায়। স্মিথ যখন এলো তখন ওর সাথে সাথে নতুন বিড়ালটাও এসেছে। ক্যাথি অনুপস্থিত এখানে। আহনাফ স্মিথকে চেয়ার দেখিয়ে বলল, বসো এখানে। স্মিথ বসার পর ওর পা ঘেঁষে বসেছে নতুন বিড়ালটি। আহনাফ হেসে বলল, আরে বা, এক রাতে দেখি ও তোমার ভক্ত হয়ে গেছে। উত্তরে স্মিথ শুধু হালকা হাসলো। এই ছেলে চুপচাপ স্বভাবের, কথা কম বলে। রুটিতে কামড় বসিয়ে আহনাফ বলল, ওর নাম রেখেছ? স্মিথ এবার উৎসাহিত দেখালো। সে অতি উৎসাহে বলল, না ব্রো, তুমি রাখো। তখন চট করেই আহনাফের মাথায় অ্যানিয়ন নামটা এলো। সে বলল, কি ক্যাথিয়ন নামের সাথে মিলিয়ে অ্যানিয়ন রাখলে কেমন হয়? ভালো হয়। বেশ, তাহলে আজ থেকে ওর নাম অ্যানিয়ন। আচ্ছা, ক্যাথি কোথায়? তোমার রুমে। আহনাফ বাম হাতে নিজের কপ কপ চাপড়ে বলল, হায় আল্লাহ, ও আবার অর্ষার কাছে গেছে। স্মিথ মুচকি হেসে বলল, আমার মনে হয় ক্যাথিয়ন আবুকে অনেক পছন্দ করে। আহনাফ মুচকি হেসে বলল, হতে পারে। ওদের খাওয়া শেষ হওয়ার পূর্বেই অর্ষা বিরক্ত মুখে রুম থেকে বেরিয়ে এলো।
এখনো যে ঘুম ছাড়েনি সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। এগিয়ে এসে সে স্মিথের পাশে চেয়ারে বসল। চোখের ঘুম থাকায় অ্যানিয়নকে খেয়াল করেনি, কিন্তু তৎক্ষণাৎ বর্ষা আসার পর অ্যানিয়ন দৌড়ে লিলিয়ার রুমে চলে গেল। যাওয়ার সময় বর্ষাকেও দেখতে পায়। ঘুম ছুটে যায় তার। অবাক হয়ে জানতে চাইল, এটা কি হলো? আমি আসার পরেই বিড়ালটা দৌড়ে চলে গেল কেন? আহনাব কাঁধ উঁচিয়ে বলল, কি জানি। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হায়রে কপাল, একজন পিছু ছাড়ে না, আর অন্যজন দেখলেই পালায়। তোমার তো ঘুম শেষ হয়নি মনে হচ্ছে, উঠলে কেন? আবার কেন? আপনার সাদের বিড়ালের জন্য। ক্যাথি কি করেছে আবার? কি আর করবে? ঘরে গিয়ে তার ম্যাও শুরু। চিৎকারের জন্য ঘুমানোর উপায় আছে নাকি? মাথায় হাত দিয়ে বসে কথা বলছিল অর্ষা। এবার সে সোজা হয়ে বসে আহনাফের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনার বিড়ালটা সবসময় আমার পিছন পিছন ঘুরে কেন? আহনাফ বিরক্ত হয়ে বলল, তুমি আসার আগে থেকে ক্যাথিও নেই, বাইরে থাকে। তোমার থেকে ওর অগ্রাধিকার অনেক বেশি। ও কোথায় যাবে, কোথায় ঘুরবে, কার পিছে ঘুরবে, এটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। আচার্য বিড়ালের আবার ব্যক্তিগত বিষয় হয়? হ্যাঁ হয়। আর খামাখা কখনো ওর ভয়ে চেঁচাবেন এভাবে। ক্যাথিয়ন বাঘ কিংবা ভাল্লুক নয় যে তোমাকে গিলে খাবে। বাঘ ভাল্লুক যদি পালতেন এর চেয়ে ঢের ভালো ছিল। এক থাবাতে পেটের ভিতর চলে যেতাম। কষ্ট ভয় যা পাও একেবারে পেতাম। কিন্তু আপনার ক্যাথিয়ন তো প্রতিটা ক্ষণে ক্ষণে আমার ভয় দেখাচ্ছে। আহনা বিড়বিড় করে বলে, ভিতুর ডিম। এরপর সে স্মিথের উদ্দেশ্যে বলল, তোমার হয়েছে? স্মিথ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। যাও ব্যাগ নিয়ে আসো, আমি আসছি। স্মিথ চলে যাওয়ার পর আহনা বর্ষাকে বলল, ঘরে আসো একটু। বর্ষা হেলতে দুলতে ঘরে যায়। জিজ্ঞেস করে, ঘরে রাখলেন কেন? এই নাও কিছু সুইস ফ্লাং রাখো, বাইরে গেলে কাজে লাগবে। বোকার মতো প্রশ্ন করে বর্ষা। সুইস ফ্লাং কি? সুইজারল্যান্ডের মুদ্রাকে সুইস ফ্লাং বলে। আমরা যেমন বাংলাদেশে টাকা বলি। ও, আমার লাগবে না। কেন? এমনি। এছাড়া আমি তো বাইরে যাই না, এখানকার কিছু চিনি না, কোথায় যাব একা? আহনাফ একটুখানি সময় চুপ করে থেকে কি যেন ভাবলো। এরপর বলল, আচ্ছা, তাও রাখো, আমি সময় পেয়ে তোমায় ঘুরতে নিয়ে যাব। অসা অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি? আর কেউ আছে তোমার? অসা থতমত খেয়ে বলল, মানে? আসছি আমি। আহনাফ চলে যাওয়ার পর অর্ষা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। ক্যাথিয়নকে আবারও সে নিজের রুমে আসতে দেখতে পায়। বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। নিজে নাস্তাগুলো একটা প্লেটে নিতে নিতে লিলিয়াকে বলল, আন্টি, আমি খাবার নিয়ে ঘরে যাচ্ছি, আপনি ক্যাথিয়নকে বাইরে আনবেন তো? অর্ষা যে বিড়াল ভীতু হয়েছে সেটা আহনাব তাকে জানিয়েছে, তাই সে মুচকি হেসে বলল, আচ্ছা। খাবার নিয়ে রুমে যায় অর্ষা। গেট লক করে লম্বা শ্বাস নেয়। ভেঙে যাওয়া ঘুমটা আর আসবে না, তাই ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসে। খেতে খেতে কি করবে ভেবে না পেয়ে বন্ধুদের গ্রুপ কল করে। সবার আগে কলে জয়েন করে আহিল। আহিল এই প্রথম কথা বলে, কি অবস্থা, কেমন আছিস? অর্ষা ক্ষীণস্বরে বলল, ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কি করছিস? নাস্তা করি। তুই? আমি। আঙ্কেল আন্টি জেনু আপা কেমন আছে? সবাই ভালো আছে। ওই ওই আমার একটু সাইড দে, কলে জয়েন করে বলল লামিয়া। ততক্ষণে আশিক, দিদার আর রেশমি জয়েন হয়েছে, শুধু জুই নেই। আশিক তখন বলল, লামিয়া আর আশিক, তোরা কালকে অফলাইনে ছিলি কেন? কাহিনী কি মামা? আহিল হেসে বলে, কাহিনী কিছু না মামা। লামিয়া বিয়েটা মহিলা, ওর সাথে কি আমার কাহিনী হবে? লামিয়াও দাঁত কিরমির করে বলল, এই আশিক, বান্দরটাকে কেউ থামা, হুদাই খালি ফাউ কথা কয়। ওর কামই তো এইটা। বলো রেশমি। অর্ষা বলো, দিদা চুপ করে আছিস কেন? আমি ভাই সকাল সকাল এনার্জি কষ্ট করতে চাচ্ছি না, তোরা ঝগড়া কর, আমি শুধু শান্তিতে খাই। খেতে খেতে বলল দিদার, ভাইরে তুই খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না? না আভা, দুনিয়াতে খাওনার আগুনের মতো শান্তি আর কিচ্ছুতে নাই, বুঝছিস? সকলে দাঁত মুখ খিচে বলল, খাচ্ছ, খাওয়ার সময়ও কি সব বলে মামা, হাসা কথা কইতে আবার সময় অসময় কি? আহিল বলল,
না ভাই, কোনো সময় অসময় লাগবো না। তুই মুখ অফ রাইখা চুপচাপ খা, আর আমাদের শান্তিমতো খাইতে দে। তোরাও খাইতেছিস? আহিল বলল, অনেকেই নাস্তা করছিল। আচ্ছা খা, আমিও গেলি, আসি। আড়মোড়া ভেঙে বলল, কিরে, আজকে কুই কুই নাই? কার কথা বলছিস? জুই প্রশ্ন করল রেশমি। আর কে তাহলে? ওই একখানি তো কুইকি আছে আমাদের। ঘুমায় মনে হয়, নয়তো রানতাছে দেইগা। লামিয়া বলে, ওই অর্ষা ভার্সিটিতে কোথায় পড়বি? বিটিতে আসবি না? আশিক বলল, ঠিক কথা, ভালো প্রশ্ন করছিস। আমার কিন্তু সবাই এক ভার্সিটিতে ভর্তি হবো। অর্ষা বলল, আগে তোর রেজাল্ট দেখ। রেজাল্ট তো দিবি, কিন্তু তোর কি ইচ্ছা শুনি? আমার আবার কি ইচ্ছা হবে? জানি না এখনো কিছু। রেশমি মরমরা হয়ে বলল, আমাদের মনে হয় ভার্সিটিতে একসাথে পড়া হবে না রে। দিদারের খাওয়া শেষ, সে কলে ফিরে আসে আবার। বন্ধুদের জানায় রেজাল্টের পর রাজশাহীতে চলে যাবে। ওখানে কেন জানতে চায় আহিল। ফুল ফ্যামিলি সহ যাব, বাকি পড়াশোনা ওখানে। পড়াশোনা না ছাই, তুই তো যাবি রাজশাহী আমার লিচু খাওয়ার লোভে, বলল লামিয়া। সবাই হেসে ফেলে, দিদারও হেসে পড়ল। আমি তো খাই, তোদের জন্য পাঠাবো। কিন্তু একটা সত্য কথা কি জানিস? তোদের মতো বন্ধু আমি আর কখনো পাবো না। তোদের ছাড়া যে কি করে থাকবো কে জানে। সবাই মনটা খারাপ হয়ে যায় এবার। আসলে বন্ধুত্ব সম্পর্কগুলো এমনই, একটা সময় প্রত্যেকটা নিজের ক্যারিয়ার কিংবা ব্যস্ততার কাছে হার মানতে হয়। চাইলেই যখন তখন দেখা করা যায় না। রাস্তার মোড়ে টং দোকানের চায়ের আড্ডা দেওয়া যায় না। চাইলেই একসাথে ভেজা যায় না ঝুম বৃষ্টিতে। জীবনে এই গতিধারাকে মানতে কষ্ট হয়, তবু আমাদের মেনে নিতে হয়। মন নিতে নয়। সকলের বুক ভারী হয়ে আসে, বুক চিরে বেরিয়ে আসে প্রলম্বিত শ্বাস। মনের ভিতর চলছে কালবৈশাখী ঝড়। এমন বিচ্ছেদ মেনে নেওয়া দুষ্কর, কষ্টদায়ক। আহিল সকলের উদ্দেশ্যে বলে, সবাই এমন মনমরা হয়ে আছিস কেন? এক ভার্সিটিতে না পড়লে কি আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে? শুরুতেই আমাদের বন্ধুত্ব যেমন ছিল, জীবনের শেষ পর্যায়ে তেমনই থাকবে ইনশাআল্লাহ। উদাহরণ হিসেবে অর্ষাকে দেখ। অর্ষা আমাদের থেকে কত দূরে, সম্পূর্ণ ভিন্ন একটি দেশে। চাইলেও আমাদের কাছে আসতে পারবে না যখন তখন। আমরাও ইচ্ছে হলে যখন তখন যেতে পারবো না। এতে কি বর্ষার প্রতি থেকে আমাদের বন্ধুত্ব টান কমে গেছে? নাকি অর্ষা আমাদের প্রতি থেকে টান কমে গেছে? আমাদের কিন্তু নিয়ম করে একবার হলে প্রতিদিন ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে একের অপরকে দেখতে পাচ্ছি। এটাই বা কম কি বল? এই প্রাপ্তটুকু তো অনেক। বাস্তবতা তো উপেক্ষা আমরা করতে পারবো না। অ্যাটলিস্ট বছরে একবার হলেও তো আমাদের দেখা হবে। সে দিনটা আমরা স্মৃতিমধুর করে রাখবো। সে একটা দিনে আমার এমনভাবে উপভোগ করব, যাতে বাকি ৩৬৪ দিন একটা দিনের স্মৃতিকে মনের পুঁজি করে কাটাতে পারি সবাই। জুই কলে জয়েন করে আহিলের কথা শুনে চুপ করেছিল। সকলে ইমোশনাল হয়ে পড়ে। জুই তো ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করে, আমাদের গ্যাঞ্জাম পার্টি যেন সবসময় এমনই থাকে দোস্ত। গ্যাঞ্জাম পার্টি শুধু একটা দলই নয়, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। আমরা একসাথে ছিলাম, আছি, আর থাকবো। বলো অর্ষা। লামিয়া তখন আবদার করে বলল, মনটা ভীষণ খারাপ রে বোকারানি, বন্ধু নিয়ে গানটা শুনিয়ে দে তোরা। সকলে লামিয়ার সাথে সহমত পোষণ করে। অর্ষা বলে, গাইতে পারি যদি তোরা আমার সাথে তাল মেলাস। আশিক বলে, অবশ্যই, তাল মেলাতে মেলাতে মাতাল হয়ে যাব। তুই শুরু কর। অর্ষা গান শুরু করে, বাকিরাও সাথে তাল মেলায়। মুহূর্তে মন খারাপ উড়ে গিয়ে ঝলমলে রোদের মতো আনন্দে মনটা ঝলমল করে উঠে সকলে। কিছু বন্ধুত্ব এমনই থাকুক আজীবন। দুপুরের দিকে লিলিয়া ফোনে কল আসে। তারপর থেকে তাকে ভীষণ অস্থির দেখাচ্ছিল। ফোনের কথা বলা শেষ করে অর্ষা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিলিয়া অস্থির চিত্তে বলল, আমার ছোট বোন প্রেগনেন্ট, খুব অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, হাসপাতালে ভর্তি এখন। আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ তার কিছু হবে না। আর সময় থাকতে আপনি বেরিয়ে পড়ুন। তিনি ইতিহস্ত করে বলেন, আমি চলে গেলে তুমি থাকবে কি করে? আমার কথা ভাবতে হবে না, আমি থাকতে পারবো। আর সে তো
রাতে চলে আসবে। আপনার বোন কোথায় থাকে? বার্ন সিটিতে। ও, তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন। যাওয়ার পথে না হয় স্মিথকে সাথে করে নিয়ে যাবেন। তুমি কি শিওর থাকতে পারবে? হ্যাঁ, পারবো। লিলিয়াম তৈরি হতে চলে যায়। এই সময় ছোট্ট বোনের পাশে না থাকতে পারলে সেও স্বস্তি পেত না। ঘরে গিয়ে আহনাবকে সে যাওয়ার কথা জানিয়েছে। আহনাবও বারণ করেনি। যাওয়ার পূর্বে তিনি অর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকবে তুমি। আর বিড়াল দুটোকে আমার ঘরে রেখেছি, ভয় পেও না। অর্ষা স্মিথ হেসে বলল, সাবধানে যাবে। লিলিয়া চলে যাওয়ার পর অর্ষা গেট লাগিয়ে রুমে ফিরে এলো। কি করবে ভেবে না পেয়ে কিছুক্ষণ টিভি দেখলো। টিভি দেখতে তার ভালো লাগছিল না, তাই বুকসেল থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে। বই পড়তে পড়তে কখন যে ঘুম চলে এসেছে, আর সেই ঘুমে পড়েছে টেরই পায়নি। আকাশের অবস্থা ভালো না, চারিদিকে ঘুটঘুটে কালো মেঘের প্রভাব। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। বর্ষা বাড়িতে একা, সুতরাং তাকে আহনাবকে আগে বাসা ফিরতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাতে কাজগুলো শেষ করে নিল। অফিস থেকে বের হওয়ার আগে হেলেনে কল করছিল বাড়ি যাওয়ার জন্য। আহনাব নাকচ করে দিয়েছে। এজন্য অবশ্য হেলেনের অর্ষাকে জড়িয়ে মজা নিতেও সময় বিলম্ব করেনি। আহনাব যখন অফিস থেকে বের হয় তখন গুটি গুটি বৃষ্টি পড়ছিল। এরপর বৃষ্টি জোরে পড়তেই শুরু করে। সেখানে সে তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করেছিল, সেখানে তাকে সমস্যা করতে হয়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি সারাতে হয় তাকে বৃষ্টি ভিজে পুড়ে। বাড়ি ফিরতে আধ ঘন্টা লেট হয়ে যায়। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে বাড়িতে পৌঁছে সে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় অর্ষা। আহনাবকে দেখে রীতিমতোই চমকে ওঠে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে, এ কি, ভেজে এসেছেন কেন? আহনাব ভিতরে ঢুকে বলে, শখে। অর্ষা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাব সত্যি শখ করে ভেজেছে নাকি বুঝতে পারছে না। সে আহনাবের পিছু পিছু রুমে ঢুকে। আহনাব সোজা ওয়াশরুমে চলে গেছে। দরজা দাঁড়িয়ে অর্ষাকে বলল, আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার দিয়ে যাও। মেরুন রঙের হাফ স্লিভের একটা টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার নিয়ে অর্ষা ওয়াশরুমের কাছে গেল। আহনাব জামা কাপড় নিয়ে ফোন আর ওয়ালেট অর্ষার হাতে দিল। অর্ষা সেগুলো বেডসাইড টেবিলের উপর রেখে চা বানাতে যায়। আহনাবের গোসল শেষ হতে হতে চা বানানো হয়ে যায়। অর্ষা চা নিয়ে আসা আহনাব মৃদু হেসে বলে, থ্যাংক ইউ, এটা খুব প্রয়োজন ছিল এখন। অর্ষা খেয়াল করলো আহনাবের দু চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে আছে। সে আঁতকে উঠে বলল, আপনার চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে। বৃষ্টিতে ভিজলে এমন হয়। চায়ের চুমুক দিয়ে বলল আহনাব, আপনি বৃষ্টিতে ভেজেন না তাহলে? ইচ্ছাকৃত কখনো ভিজি না। আজ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়েছিল, তাই এই অবস্থা। মনে হচ্ছে জ্বর আসবে। চায়ের শেষ চুমুক দিয়ে কাপটি টেবিলের ওপর রাখলো আহনাব। মাথা দুলিয়ে বলল, আসতে পারে। আমি এখন একটা নাপা খেয়ে শুয়ে পড়ব। রাতে আর না উঠতে পারি। তুমি খেয়ে নিও। অর্ষা কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। আহনাব সত্যি সত্যি ট্যাবলেট খেয়ে ব্ল্যাঙ্কট গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। অর্ষা করার মতো কিছু না পেয়ে আবার বই নিয়ে বসে পড়ে। ঘড়ির কাঁটায় ৯টা বাজে। এই পড়তেও এখন বোর হয়ে গেছে অর্ষা। উঁকি দিয়ে একবার আহনাপের দিকে তাকায়। সে গভীর ঘুমে আচ্ছন্ন। হাত বাড়িয়ে একবার দেখবে কিনা গায়ের তাপমাত্রা কেমন, বুঝতে পারছে না কাজটা ঠিক হবে কিনা। পরক্ষণে মনে হলো এখানে বেঠিকের বা কি আছে। সে দ্বিধাদ্বন্দ্বে দূর করে ছুঁয়ে ফেলে। ডান হাতটি রাখতে আহনাপের গায়ে। আশ্চর্য, জ্বরে শরীর তো পুড়ে যাচ্ছে। লিলিয়া বাসায় নেই। কি করবে সে এখন? দিকশিখা ভুলে গিয়ে সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। এরপর ভাবল আমেনা বেগমকে একবার ফোন করবে। পরবর্তীতে মনে হলো মায়ের মন, উনি চিন্তায় পড়ে যাবে। তাই সে আহিলকে ফোন দিয়ে আহনাফের জ্বর হওয়ার কথাটা জানালো। আহিল সব শুনে বলল, তুই চিন্তা করিস না, ভাইয়া বৃষ্টিতে ভিজলে এমন জ্বর আসে। যতগুলো ওষুধ আছে সবগুলো ছবি তুলে আমাকে পাঠিয়ে দে এখনই। কোনটা জ্বরের ওষুধ আমি বলে দিচ্ছি। আচ্ছা, আর শোন, ভাইয়া জ্বর কিন্তু সহজে ছাড়ে না, মাথায় পানি দিস। আচ্ছা, ওষুধ খাওয়ানোর আগে কিছু খাইয়ে দিস মনে করে। খালি পেটে ওষুধ খাইস না আবার। আচ্ছা। আহিল এবার চুপ মেরে যায়। কয়েক সেকেন্ড মৌন থেকে বলে, সব কথা আচ্ছা আচ্ছা বলছিস কেন? নার্ভাস তুই? আহিল, আমার ভীষণ ভয় করছে।
ধুর পাগলি, ভয় নেই, কারেন্ট আছে তো। আছে। মোমবাতি ম্যাচ এসব কাছে রাখিস, ভয় পাবি না, কিচ্ছু হবে না। আচ্ছা, এখন তোকে যা বললাম তাই কর। অর্ষার ছবি তো লাহিলকে পাঠিয়ে রান্নাঘরে গেল খাবার গরম করতে। তখন মনে পড়লো বিড়াল দুটোকে তো খাবার দেওয়া হয়নি। সেই যে দুপুরে লিলিয়া শুধু খাইয়েই দিয়েছিল। ওরও তো নিশ্চয় অনেক ক্ষুধা লেগেছে। সে যদি এখন মনে না সাহস আনতে পারে, তাহলে বিড়াল দুটো না খেয়ে থাকতে হবে। খাবার গরম করে শেষ হলে বিড়ালের আলাদা খাবার আছে, সেগুলো দুটো বাটিতে বেড়ে দিল। এরপর ভয়ে ভয়ে রুমের দরজা খুলল। বিড়াল দুটো মেঝেতে শুয়েছিল। অর্ষাকে দেখে মাথা উঁচু করে একবার তাকালো শুধু, একটা শব্দ করলো না। খাবার রেখে জলদি ফিরে এসে দরজা লাগিয়ে দেয় অর্ষা। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচত যেন। ঘরে ফিরে আহনাপের বাহু ধরে হালকা ঝাঁকিয়ে বলল, এই যে শুনছেন? আহনাব নিরুত্তর। অর্ষা বলল, শুনুন না, উঠুন, কিছু খেয়ে নিন। আহনাব জড়ানো কণ্ঠে বলল, চুপ। আচ্ছা, আমি চুপ করব? আপনি খেয়ে নিন। আহনাব আবারও জড়ানো কণ্ঠে বলল, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। খাবার খেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। খাবো না কিছু, তুমি কে? চলে যাও। অর্ষা ভ্যাকাচেকা খেয়ে অস্ফুট স্বরে বলল, অ্যাঁ, আমি কে মানে? পরে আবার নিজের মাথা নাড়িয়ে বলে, জ্বরের পোলা বকছে নিশ্চয়। সে অনেক কষ্ট আহনাবকে ধরে আধশো অবস্থায় বসায়। লজ্জাকে এক সাইডে রেখে মনকে স্থির করলো। সামনের মানুষটি শুধু তার স্বামী নয়, বরং সে এখন অসুস্থ। তার সেবা করা অর্ষার দায়িত্ব এবং কর্তব্য উভয়। তাই সে নিজের হাতে আহনাবকে খাইয়ে দিল। বেশি খাওয়াতে পারেনি অবশ্য, বহু কষ্টে দুলোকমা ভাত শুধু খাওয়াতে পেরেছে। এরপর আহিলে বলে দাও ওষুধ খাইয়ে আবার শুয়ে দিয়েছে। মাথার নিচে বড় একটা পলিথিন রেখে বালতি ভরে পানি নিয়ে আসে। পাশে বসে মিনিট 20 মাথায় পানি দিয়ে বলে, এক হাত দিয়ে মগে পানি দিয়ে ঢালছি, অন্য হাতে আহনাপের মাথায় চুলের মাঝে বিলি কাটছিল, যাতে পানি ঢুকতে ভিতরে অব্দি পৌঁছায়। হঠাৎ আহনাপ অর্ষার হাত ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, উফ, আর না। অর্ষা শুনল তার কথা, পলিসহ বালতি ওয়াশরুমে রেখে আহনাপকে সোজা করে শুইয়ে দিল। ঘরের লাইট নিভে সেও আহনাপের পাশে শুয়ে পড়ল। বরাবরের মতো আজও দুজনের মাঝে কোলবালিশ রয়েছে। একটু পর পর আহনাপের কপাল হাত রেখে দেখছে জ্বর আর বাড়ছে কিনা। আজ আর অর্ষার ঘুম ঠিকমতো হবে না বোঝা যাচ্ছে। আশমিত বা কোলবালিশ সরিয়ে অর্ষার গায়ে হাত রাখ আহনাপ। তার উত্তপ্ত হাত অর্ষার শীতল হাতের উপর পড়তেই অর্ষা চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে ঘুমন্ত আহনাপের দিকে। এরপর আস্তে ধীরে হাতটি ধরে সরাতে যাবে, উল্টো আহনাব তখন অর্ষার হাত ধরে একটা নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতবিলম্ব হয়ে যায় অর্ষা। আহনাবের শরীরে উত্তাপ চুষে নিচ্ছে অর্ষার শীতল গাত্র। বাইরে রিমঝিম বৃষ্টি। এখন আর সে শুনতে পাচ্ছে না, এখন শুধু শুনতে পাচ্ছে আহনাবের বুকের ভিতর হওয়া টিপ টিপ শব্দ। কিছু অনুভূতি হয় মেঘের মতো, যখন মেঘগুলো সাদা মেঘের ন্যায় নীল আকাশের বুকে বিচরণ করে, তখন সেই দৃশ্য যতটা দৃষ্টিনন্দন লাগে, ঠিক ততটাই শীতল মনোমুগ্ধকর লাগে যখন মেঘগুলো কালো হয়ে আকাশে বিচরণ করে। মুহূর্তের মধ্যে ফের বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীর বুকে, শীতল করে তোলে তপ্ত পৃথিবী। অর্ষার অবস্থা এখন সেরকম মেঘ এবং বৃষ্টির মতো। অপরদিকে গনগনে উত্তপ্ত ধরণী হচ্ছে অহনা, যে এখন অসহায় সংস্পর্শে এসে নিজেকে শীতল করে নিচ্ছে। জ্বরের ঘোরে মাত্রা বাড়ে, সেই সঙ্গে শুরু হয় অহনাবের প্রলাপ। জড়ানো কণ্ঠে সে মৃদুস্বরে ডাকে, শোনো। অর্ষা শোনে, তবে প্রত্যুত্তর না করে। বলা বাহুল্য, সে প্রত্যুত্তর করতে পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি শক্ত হাতে তার গলা চেপে ধরে রেখেছে। সে একটা টু শব্দ পর্যন্ত করতে পারছে না, আর না পারছে এতটুকু নড়াচড়া করতে। জমে বরফ হয়ে আছে। আহনাপের এতটা কাছে ইতিপূর্বে কখনো আসা হয়নি। কখনো আসবে এমন মনোভাব কিংবা চিন্তাও কখনো তার মন মস্তিষ্ক মাথা উড়ায় হয়নি। তাহলে আজ হঠাৎ কি হলো? কেন হলো? কেন অভাবনীয় ঘটনা এভাবে ঘটে গেল? মানুষটার কাছে টেনেছে, সেটা কি স্বেচ্ছায়, নয়তো জ্বরের ঘোরে? সে জানে না সে এখন কি করছে, কি বলছে।
তাহলে কেন এই অনুভূতি? এই অনুভূতি ভয়ঙ্কর, প্রবল, ভয়ঙ্কর। শুধু আহনাবের বুকে টিপ টিপ শব্দই নয়, বরঞ্চ স্পষ্টভাবে নিজের বুকের হৃদয়স্পন্দন সে শুনতে পাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আহনাব বাচ্চাদের মতো বলে উঠে, শুনছ না কেন? অর্ষা থমকায়, চমকে ওঠে। এই কণ্ঠ শুধু আকুতি নয়, রয়েছে আবদার। কি সেই আবদার? কেন এমন হচ্ছে? কেন এমন লাগছে? সবকিছু উল্টোপাল্টো লাগছে অর্ষার। সেই মানুষটার কণ্ঠের স্বর পর্যন্ত হারিয়ে যাচ্ছে। মারবো তোমায়, কথা বলো না কেন? একই কণ্ঠে বলে উঠে আহনাব। আবার একটুখানি চুপ। ঘোর লাগা কণ্ঠে ফের বলে উঠল, শুনছো? অর্ষার মুখ থেকে বহু কষ্টে বের হয়, হুম। তুমি অনেক নরম, তুলতুলে, ছোট্ট পাখির ছানার মতো। যতটুকু স্তব্ধ কিনা বরফ হতে অর্ষার বাকি ছিল, এবার আর ততটুকু অবশিষ্ট রইল না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। জ্বরের ঘুরে বলে, কি এই লোক? আহনাব এবার আরো ভয়ঙ্কর একটা কাণ্ড করে বসে। সে অর্ষার গালে গাঢ় চুমু এঁকে দেয়। শরীর হালকা হয়ে আসে অর্ষার। সে নিজেও কোনো ঘোরের মাঝে চলে যাচ্ছে। যখন সম্মতি ফিরে পায় তখন তড়াক করে উঠে বসে, নিজেকে ছাড়িয়ে নেয় আহনাবের বাহুবন্ধন থেকে। আহনাব বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠে বলে, প্লিজ যেও না, আমায় একা করে যেও না, আমি আর কথা বলবো না, সত্যি প্রমিস। অর্ষা নীরবে দীর্ঘশ্বাস ত্যাগ করে। মেঝে থেকে কোল বালিশটা তুলে বিছানা রাখে, ড্রেসিং টেবিলের সামনে থেকে চেয়ার টেনে এনে বিছানার কাছে এনে আহনাবের পাশে বসে, মাথা হাত বুলিয়ে বলে, যাচ্ছি না কোথাও, উনি ঘুমান। সত্যি? সত্যি, তুমি অনেক ভালো। আচ্ছা। বর্ষা নীরবে বসে অহনাবের ভেজা চুলে মাথা বুলিয়ে দিতে লাগলো। আহনাব ঘুমিয়ে পড়েছে। এখন শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঘুম নেই শুধু অর্ষার চোখে। সে ভুলতে পারছে না মুহূর্তটিকে। বারবার মানসপটে, দৃশ্যপটে শুধু একই দৃশ্য ভেসে উঠল। অর্ষা মনে প্রাণে চেষ্টা করছে দৃশ্যটাকে ভুলে যেতে। অহনাব ইচ্ছাকৃত এসব কিছু করেনি, জ্বরের প্রভাবে করেছে। জ্বর সামলে হয়তো মনে থাকবে না, তাই তার এসব মনে রাখা উচিত নয়, একদমই নয়। ফজরের আজানের পর নামাজ পড়ে একেবারে ঘুমিয়েছে অর্ষা। সকাল 6টা বাজতে আবার উঠে পড়েছে। আহনাব কপালে হাত দিয়ে দেখে ঠান্ডা গালে, গলায়ও হাত রেখে দেখলো শরীরে জ্বর নেই। হাঁপ ছেড়ে বাঁচল সে। সুস্থতা মানুষটাকে কাবু করতে পারেনি তেমন। এই যে ঢের তার কাছে। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই পরিবেশ আজ ঠান্ডা। বাইরে সবুজ প্রকৃতি মিশে আছে মুক্তদানার মতো বৃষ্টির ছোট 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 ফোঁটা। সে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানিয়ে ঘরে ফিরে আসে। আহনাবকে ডাকতে গিয়ে কিছুক্ষণ এক পলকে তাকিয়ে থাকে গভীর সেই দৃষ্টি। আহনাব যদি এখন জেগে থাকে তাহলে নিঃসন্দেহে দৃষ্টি তার অন্তর ভেদ করত। বিশেষ করে কোথাও আছে আহনাবের মায়াময় মুখটা, নাকি অর্ষা টানা দুটো চোখ দুটি। পরক্ষণে দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেয়। নিজের প্রতিবিলম্বে ভর্ৎসনা করে বলে, এ কি, কি হলো তোর? হঠাৎ করে কি মাথায় ভূত চেপেছে? কাল রাতের কথা সম্পূর্ণ ভুলে যা। দিন দিন কি বেহায়া হয়ে যাচ্ছিস নাকি? কি হয়েছে? আহনাব ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে অর্ষার দিকে। ঘুম ভেঙে অর্ষাকে হাত নাড়িয়ে কথা বলতে দেখে প্রশ্নটা আর না করে পারল না। অর্ষা লজ্জা পেয়ে যায়, অপ্রস্তুত হয়ে বলে, কই কিছু হয়নি তো। কার সাথে কথা বলছো? কারো সাথে না। আপনি উঠুন, অফিসে যাবেন না? আহনাব আলসেমি ভেঙে উঠে বসে, দুহাতে মাথা চেপে ধরে বলে, ভালো লাগছে না আজ, এখন মাথা ব্যথা করছে। হুম। তাহলে আজ আর যাওয়ার দরকার নেই, বাড়িতে রেস্ট করুন। আহনাব নিরুত্তর। অর্ষা বলল, আগে গোসল করে আসুন, আমি কফি আর নাস্তা দিচ্ছি, খেয়ে ওষুধ খাবে। এরপর সে নিজের জামাকাপড় বের করে আহনাবকে দিল। আহনাব বাধ্য ছেলের মতো গোসল করতে চলে যায়। সমস্যা হয়ে গেছে অর্ষা। সে আহনাবের দিক থেকে চোখই ফেরাতে পারছে না। এরকম বেহায়া স্বভাব তো আর কোনো কালে ছিল না। লোকটা হঠাৎ করে এত সুন্দর লাগছে কেন? নাকি সে আগে থেকে সুন্দর? হতে পারে, হয়তো অর্ষা আগে খেয়াল করেনি, না হয়তো জ্বর আসার পর কিউট হয়ে গেছে। বাহ, জ্বর এলে বুঝি কেউ কিউট হয়ে যায়? নিজে বোকা বোকা চিন্তা ভাবনা নিজে সন্তুষ্ট হতে পারছে না সে। আহনাব গোসল সেরে এসে দেখে অর্ষা নাস্তা নিয়ে বসে আছে।
সেই পাশে একটা চেয়ারে বসে বলল, তুমি খেয়েছো? অর্ষা ছোট করে বলল, না, পরে খাবো। পরে কেন? এখন ক্ষুধা লাগেনি। আহনাফ কফি মগে চুমুক দিয়ে মুক্ত কণ্ঠে বলল, বাহ, কফি তো ভালোই বানাও। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। পরে একা একা না খেয়ে আবার সাথে খাওয়া খাও। অর্ষার দৃষ্টিনত, সে তাকাচ্ছে না অহনাফের দিকে। হঠাৎ করে তার মাঝে বিশাল পরিবর্তন বুঝি এসে পড়েছে। তুমি ঠিক আছো? অর্ষার পরিবর্তন দৃষ্টি এড়ালো না আহনাফ। অর্ষা গম্ভীর হওয়ার চেষ্টা করলো। গুমুট সরে বলল, জি জি। তাহলে মন খারাপ? কোনোটাই না। আপনি খেয়ে বিড়াল দুটিকে খেতে দিন। তুমি কোথায় যাবে নাকি? অর্ষা রুমে চলে যেত, পাছে আহনাফ আবার কোনো সন্দেহ করছে। অথচ বর্ষার পরিবর্তন পুরোপুরি প্রখর করে নেয়। এই সংখ্যায় বলে, না তো। তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে। বলো, কি হয়েছে? কিছু হলে তো বলবো। আহনাফ একটুখানি সময় চুপ করে থেকে বলো, তোমার সাথে জিন প্রজাপতি কিছু নেই তো? অবাক হয়ে তাকালো। সরাসরি অহনাফের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুটল, মানে কি? এই প্রশ্ন কেন করছে? হঠাৎ দেখি তুমি শান্তশিষ্ট, হঠাৎ দেখি ভীষণ চঞ্চল, এখন আবার দেখছি গম্ভীর হয়ে আছো। তাই জানতে চাইলাম। আপনি মানুষটা ভীষণ অদ্ভুত, আর সেই সাথে আপনার চিন্তা ভাবনাও। বর্ষা রেগে গেছে বুঝতে পেরে মনে মনে হাসলো অহনাফ। ইনোসেন্ট লুক নিয়ে বলো, তাই নাকি? আচ্ছা, অদ্ভুত কাকে বলে? অর্ষা বিরক্ত হয়ে তাকায়। সেও স্পষ্ট বুঝতে পারছে যে আহনাফ তাকে ইচ্ছে করে রাগাচ্ছে, আর সে জেনেও বোকার মতো রেগে যাচ্ছে। অদ্ভুত সে নাকি আহনাফ, এখন সেটাই ভাবনার বিষয়। অর্ষাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে অহনাফ বলল, বলছো না কেন? আপনি অসুস্থ, খেয়ে রেস্ট করুন, যান। এখন এতটা অসুস্থ লাগছে না। কফি খেয়ে মাথা এখন হালকা লাগছে। তাহলে অফিসে যাবেন না? অলরেডি ফোন করে ছুটি নিয়েছি। কি ব্যাপার বলো তো? আমাকে দূরে সরাতে চাইছো মনে হচ্ছে। অর্ষা থতমত খেয়ে যায় আহনাফের প্রশ্ন। আমতা আমতা করে বলে, কই, আমি তো এমনি বললাম। অস্বস্তিটুকু আহনাফের দৃষ্টি আড়াল করতে সে নাস্তার প্লেট এগিয়ে নেয়, সাথে চেষ্টা করে নিজেকে স্বাভাবিক করা। খেতে খেতে সে বলল, রাতে বিড়াল দুটোকে আমি খেতে দিয়েছি। আহনাফ অবাক হওয়ার ভান ধরে বলল, তাই? খুব ভালো করেছে, সাহসী হয়েছে। ছাই, পরিস্থিতির শিকার ছিলাম। তুমি শুধু ভয় পাও। ওরা কিচ্ছু করবে না। আমি তোমাকে ওদের কোলে নিতে শিখিয়ে দিব। বর্ষা লাফ দিয়ে উঠে বলে, কোনো দরকার নেই। ওকে ওকে, রিল্যাক্স, তুমি বসো, শান্ত হও, খাওয়া শেষ করো। বর্ষা শান্ত হয়ে বসে খেতে খেতে আর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আপনি কি রসায়ন সাবজেক্ট অনেক পছন্দ করতেন? এ কথা জানতে চাচ্ছ কেন? না মানে, ক্যাথিয়ন ও অ্যানিয়ন নামটা কেমন জানি ক্যাটায়ন আর অ্যানায়নের মতো মনে হচ্ছে। খাওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আহনাফ। বিস্ময় নিয়ে বলে, এসব অদ্ভুত চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কি করে? আমার মাথা থেকে আসেনি। তাহলে অন্যদের মাথা থেকে এসেছে। এই অন্যরা কার? আপনি চিনবেন না। না চিনলে বলো কেন? আজব, কাদের মাথা থেকে এসেছে সেটা আপনার না জানলেও চলবে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। রসায়ন, ফিজিক্স, হায়ার ম্যাথ, ইংরেজি এগুলো সাবজেক্ট আমার ফেভারিট ছিল। বাট গড সেড, তোমার মতো আজগুবি চিন্তা করে আমি ওদের নাম রাখিনি। এদেশে ক্যাথি, অ্যানি এসব নাম বিদেশি শব্দের মতো। যদিও অ্যানি নামে বাঙালি অনেক মেয়ে রয়েছে, ক্যাথিয়নের নামের সাথে মিলিয়ে অ্যানিয়নের নাম রেখেছিলাম। বোঝা গেছে? হ্যাঁ। খাওয়া শেষ করে আহনাফ গিয়ে ক্যাথিয়ন ও অ্যানিয়নকে খাবার দেয়। ওদের খাওয়া শেষ হলে বাইরে যাওয়ার আগে অর্ষার উদ্দেশ্য বলে, আমি ওদের নিয়ে গার্ডেনে যাচ্ছি, চাইলে তুমিও আসতে পারো। আপনি যান, আমি আসছি একটু পর। আহনাফ চলে যাওয়ার পর অর্ষা এঁটো থালা বাসনগুলো কিচেনে রেখে আগে টেবিল গুছিয়ে ফেলে। এরপর থালা বাসন ধুয়ে রান্নাঘরে ঝাড়ু দেয়, ঘরে গিয়ে বিছানা গোছায়, ঘর ঝাড়ু দেয়। সবকিছু পরিপাটি করে গুছিয়ে বের হওয়ার সময় থেমে যায়। কি মনে করে যেন আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে আগাগোড়া পরখ করে নিতে নিতে মনে হয় আবার নিজেকে ভর্ৎসনা জানায়। খুশি মনে বাড়ি থেকে বের হলো, কি হবে? বাইরে গিয়ে তার মনটা খারাপ হয়ে যাবে। এক বিদেশি মেয়ের সাথে আহনাফ হেসে হেসে কথা বলছে। দুজনে পাশাপাশি বসে আছে বেঞ্চে। কখন হাসতে হাসতে কথার ছলে মেয়েটি আহনাফের বাহুতে মারছে। কি অদ্ভুত! অর্ষা স্বর্গত্যাগ করে সে যে খুশি করুক,
তাতে আমার কি? আমি কেন শুধু শুধু হিংসে করতে যাচ্ছি? মনটা শান্ত করা বৃথা চেষ্টা। যে প্রেম সাগরে সে পড়েছে, সেখান থেকে উঠে আসার যে পথ নেই তার, এখনো তার বোধগম্য হয়নি। গার্ডেনের মাঝখানে সবুজ গাছের ওপর বিড়ালের দুটোকে দেখে বসে আছে হেলেন আর তার বাচ্চাটা। কি জানি নাম? ও আচ্ছা, মনে পড়েছে, হানি। মেয়েটি অর্ষাকে দেখে দৌড়ে আসে, হাত ধরে টেনে বলে, আসো, আমার সাথে আসো। হেলেন সেখানে বসে আছে, হানিটাকে সেখানে নিয়ে যায়, ওদের পাশে বসতে বলে। অর্ষা পড়েছে মহা মুশকিলে। এই অপরিচিত মানুষ দুটো যদি জানে অর্ষা বিড়ালের বাঘের মতো চেয়ে বেশি ভয় পায়, তখন কি ভাববে? নিশ্চয়ই মজা নেবে। তার ভাবনার মাঝে হানি আরেকবার হাত ধরে টান দিল। সেই হানির পাশে বসলো ঠিকই, তবে বিড়াল থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে। তার দৃষ্টি তো তখনও ছিল আহনাবের দিকে। হঠাৎ হেলেনের দিকে দৃষ্টি আসায় চোখাচোখি হয়ে যায়। হেলেন এক পলকে তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হওয়া অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। পরিস্থিতি সামলে না হেলেন। সে হেসে বলে, হাই, আমি হেলেন। অর্ষা ভদ্রতা সূচক মৃদু হেসে বলে, আমি অর্ষা। আপনাকে আমি চিনি। হেলেন হাসল। তাকে হাসলে কতটা সুন্দর লাগে সেটা ইতিপূর্বে বহুবার বলা হয়েছে। আজ কাছাকাছি হয় তার শুধু হাসিটা অর্ষার দৃষ্টি আটকালো। হেলেন হেসে হেসে বলে, সেই দিন ধাক্কা দিয়ে মাপ চাইছিলেন তো? জি। হেলেন নিজের ধবধবে প্রশস্ত বুকে ডান হাত রেখে বলে, থ্যাংক ইউ। অর্ষা ভ্রূকুটি করে বলে, কুইন, আমার নাম অর্ষা। আই নো ইউ আর অর্ষা। অর্ষা শুনে মুখটা হা হয়ে যায়। অর্ষা সে সঙ্গে আহত হয়। ভাগ্যিস মশা টশা কিছু বলেনি। হে অর্ষাকে অন্যমনস্ক দেখে তুড়ি বাজালো হেলে। সম্বিত ফিরে এলো অর্ষা। মৃদু হাসি রেখা ফুটে উঠে বলে, ইয়েস। সেই সময় আহনাব মেয়েটিকে নিয়ে সেখানে আছে। অর্ষা সহ সকলে উঠে দাঁড়ায়। আহনাব পরিচয় করিয়ে দিয়ে বলে, ওরা আসল ভার্সিটি লাইফের ফ্রেন্ড। হেলেনকে তো আগে থেকেই দেখেছ, আর ও হচ্ছে গ্লোরিয়া। অর্ষা হেসে বলো, নাইস টু মিট ইউ। আর গ্লোরিয়া উদ্দেশ্য বলল, আর ও অর্ষা, আমার স্ত্রী। গ্লোরিয়া হেসে বলল, অলসো নাইস টু মিট ইউ। অর্ষা সেদিকে কোনো ভাবান্তর নেই। সে তো অহনাবের দিকে তাকিয়ে রয়েছে। বারবার কানে বাজছে অহনাবের বলা আমার স্ত্রী কথাটি। এর আগেও তো সে অর্ষাকে তার বউ বলে পরিচয় দিয়েছে। তখন তো এমন অনুভূতি হয়নি। গতকাল রাত থেকে কি হয়ে গেল তার? ধ্যাত, নিজের উপর সে যেমন বিরক্ত হচ্ছে, আবার নিজের জন্য তার মায়াও লাগছে। নিখাল আজ অফিসে যায়নি, কয়েকদিন ছুটি নিয়েছে। লামিয়া কাপড় ভাঁজ করছে। শুয়ে থাকা নিহালের দিকে এক পলক তাকিয়ে রয়েছে, শুনছে। নিহাল ফোনে গেম খেলতে খেলতে উত্তর দিল, হুম। বলছিলাম যে বিয়ে তো কতদিন পার হয়ে গেল, আমাদের কিন্তু এখনো কোথায় ও ঘুরতে যাওয়া হয়নি। বলছি তো তোমার রেজাল্ট পাওয়ার পর নিয়ে যাব। সেটা মনে আছে? আমি বলতে চাচ্ছি, কোথায় নিয়ে যাবে? তুমি বলো কোথায় যাবে, যেখানে যেতে চাইবে নিয়ে যাব। নিহাল মুচকি হেসে বলে, অবশ্যই। হাতের কাপড়গুলো রেখে লামিয়া নিহালের পাশে বসলো। খুশিতে গদগদ হয়ে বলে, সুইজারল্যান্ড যাব। হাত থেকে মোবাইল ছিটকে পড়ে নিহালের। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলে, বাংলাদেশ থেকে সুদূর সুইজারল্যান্ড? লামিয়া মুখটা ভয়ঙ্কর করে বলে, তাতে কি হয়েছে? আপনার বাপের কি টাকার অভাব পড়েছে, নাকি আপনার? কারোই না। চাইলে যাওয়া যায়, কিন্তু অনেক ঝামেলা আছে, পাসপোর্ট ভিসা ইত্যাদি। এসবের সময় কোথায়? লামিয়া চোখ মুখ শক্ত করে বলে, সময় যখন নাই তাহলে বিয়ে করতে বলেছেন কেন? বউকে সং সাজিয়ে রাখার জন্য? আরে তুমি রেগে যাচ্ছ কেন? রাগ করবো না তো কি করব? একটা মাত্র আবদার করেছি, সেটাও রাখতে পারলেন না, উল্টো বাহানা বানাচ্ছেন। নিহার লামিয়া হাত ধরে টেনে কাছে আনলো, জড়িয়ে ধরে বলো, বাচ্চা কাচ্চা বিয়ে করা মানে ঝামেলা। একটু কিছু হলেই শুধু গাল ফুলিয়ে বসে থাকে। তো যান, বুড়ি কাউকে বিয়ে করেন। নেহাল হেসে ফেলে বলল, না, আমি তো আমার বাচ্চা বউটাকে ভালোবাসি, আমার আর কাউকে লাগবে না। আমি তোমার আবদার রাখবো। সত্যি সুইজারল্যান্ড ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। সরুন, আমি অর্ষাকে ফোন করে জানাই।
বলে নিজের নিহালের হাতে ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। নিহাল ভ্যাকাচেকা খেয়ে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, বাপরে বাপ, পরের চেয়ে বান্ধবীর প্রতি দরদ বেশি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বিধায় বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছিল আহিল। দূর থেকে দেখতে পায় ছাতা মাথায় একটি মেয়ে বসে রয়েছে, তা আবার রাস্তার মাঝামাঝি। তার বাধ্য হয়ে স্পিড কমিয়ে দিতে হয়। বাইক নিয়ে কাছে যাওয়ার পর মেয়েটি উঠে দাঁড়ায়। পরনে স্কুল ড্রেস, সিপসিপে গরমে, গোলগাল চেহারা, মুখে আদলে বাচ্চা বাচ্চা ভাব। অবশ্যই স্কুল পড়ুয়া মেয়ে তো বাচ্চাই হবে। ইনোসেন্ট লুক নিয়ে আহিলের দিকে তাকিয়ে রয়েছে। আহিল ভুরুকুটি করে জিজ্ঞেস করে, মাঝ রাস্তায় বসে আছো কেন? মেয়েটি তার ডান হাত উঁচু করে জুতোগুলো দেখল, এরপর বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, জুতো ছিঁড়ে গেছে, তো এজন্য রাস্তায় বসে থাকতে হবে? একটু বাসা পৌঁছে দেবে প্লিজ? আহিল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি করবে। পরক্ষণে সিদ্ধান্ত নেয় মেয়েটি যে সাহায্য করবে। মেয়েটির উদ্দেশ্য, বল উঠুন। মেয়েটা খুশি হলো, ছাতা বন্ধ করে পিছিয়ে গিয়ে বসলো। আহিল কাঁধে হাত রেখে বলল, চলুন। ভালো মতো বসেছেন? জি। আমাকে আপনি করে বলবেন না, আমি তো আপনার ছোট্ট। তুমি করে বলবেন। আহিল মেয়েটির কথা পাত্তা না দিয়ে বাইক স্টার্ট দিল। কিছুদূর যাওয়ার পর মেয়েটি নিজের থেকে বলল, আমার নাম সকাল, গার্লস স্কুলে পড়ি। আপনার নাম কি? আহিল নিরুত্তর। সকল কাশি দিয়ে বলল, শুনেছেন, চুপ করে বসে থাকুন। আহিল শান্তভাবে কথাটা বলল, কথার সুরে কেমন যেন ধমকের একটি আভাস ছিল। তাই সকাল আর বলার মতো সাহস পেল না। সকালে বলে দেওয়া স্থান গিয়ে বাইক থামায় আহিল। সকাল বাইক থেকে নেমে বলে, একটা কথা বলি? আহিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকাল আশেপাশে তাকিয়ে মৃদু স্বরে বলে, আপনার অনেক ভাব, কিন্তু আপনি দেখতে দারুণ, একদম পুরাই আগুন। কথা শেষ করে আর দাঁড়ালো না সে, এক দূরে চলে গেল পাশের গলিতে। আহিল হতবিলম্ব হয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে, যেখানে আরো কতগুলো স্কুল ড্রেস পরা মেয়েদের দেখতে পায়। সকালও ওদের সাথে গিয়ে মিলিত হয়। সবগুলো মেয়ে সমস্বরে হাসছে। সকাল যাওয়ার পথে হাসতে হাসতে একবার পিছু ফিরে তাকায়। আহিল স্বর্গতৌকিক করে বলে, আজ কাল মেয়েগুলো ছোট হলে কি হবে, বিচ্ছু এক একটা। ফুলুরিয়া মেয়েটি ভালো ছিল, বেশ হাসি খুশির স্বভাবে, মিশুকও। সব ভালো লাগলেও আহনাবের সাথে এত ফ্রি ভাবটা অর্ষার মোটেও ভালো লাগেনি। সে সকাল থেকেই থম মেরেছিল। হেলেন, গ্লোরিয়া আর হানি যতক্ষণ ওদের সাথে ছিল, জোরপূর্বক ঠোঁটে কোণে হাসি ধরে রেখেছিল অর্ষা। বিকেলে সকলে চলে যাওয়ার পর হনহনি রুমে প্রবেশ করে, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকে। আহনাব ঘরে এসে বলল, চলো ফুপির বাড়ি থেকে ঘুরে আসি। তুমি এখানে এসেছো শুনে অনেকবার যেতে বলছিল। কোথাও যাব না। কেন? এমনি। তুমি এখানে এসে কোথাও যাও? যাও, গিয়ে রেডি হও, ঘুরে আসি, ভালো লাগবে তোমার। আমার এমনিতে ভালো লাগছে। আজ আর কোথাও যাব না। আহনাব কাঁধ নাচিয়ে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা। এরপর ড্রয়িং রুমে বসে যায় টিভি দেখতে। অর্ষা শোয়া থেকে উঠে বসে, দাঁত মুখে খিচে ভেঙে ভেঙে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে। ঢং। সন্ধ্যা আহনাবকে নাস্তা বানিয়ে দিল, কোনো কথা বলেনি সে, চুপচাপ থেকেছে। রাতে খাওয়ার পর অর্ষা গম্ভীর হয়ে বলে, আপনার মেয়ে দুটোকে নিয়ে আপনি এই রুমে থাকবেন, আমি আজ ওই রুমে ঘুমাবো। আহনাব বিনা বাক্যে রাজি হয়ে বলছে, আচ্ছা। অর্ষা তীক্ষ্ণ চোখে তাকায়, কিন্তু কিছু বলল না। রাতে সত্যি সত্যি আলাদা রুমে ঘুমালো। এটাই ভালো হবে। এসব অনুভূতি ভালো না, এক রুমে রাত পার করে ফেলে। সকালে ঘুম ভাঙার পর বালিশের কাছে ফোন খুঁজে পেল না। পরে মনে হলো, ফোন তো ওই রুমে রয়ে গেছে, কেউ ফোন দেয়নি তো, দিলে বা কি? ফোন তো সাইলেন্ট করা। সে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যায়। ফিরে এসে ঘড়ি দেখে 9টা বাজে। আজ বেশি ঘুমিয়ে ফেলেছে। আহনাব কি অফিসে চলে গেছে? ওদের বেডরুমে গিয়ে দেখলো দরজা খোলা, বারান্দার দরজা খোলা। ওখান থেকে কথার আওয়াজ শোনা গেছে। সে গুটি গুটি পায়ে বারান্দায় যায়। ক্যাথিয়ান ও অ্যানিয়ন কোলে বসে ওদের সাথে আহনাব কথা বলছিল। হাত সিল্কের কালো টি শার্টের সাথে সাদা প্যান্ট আহনাব পরনে। অর্ষা চোখ দুটো বড় বড় করে বলে, এ কি, আপনি নিন্টু প্যান্ট পরে বাড়িতে ঘুরছেন কেন? অর্ষার কথা শুনে চকিতে ফিরে তাকায় আহনাব। সে যেন আকাশ থেকে পড়েছে।
চোখে মুখে বিস্ময়। একবার নিজের দিকে ভালো মতো তাকিয়ে বলেন, নেন্টু প্যান মানে? এটাকে শর্ট বলে। নাম যাই হোক, নেন্টু প্যান তো নেন্টু প্যানই হয়। হাঁটু দেখা যায়। আহনা হতবিলম্ব হয়ে নিষ্পলক তাকিয়ে রয়েছে। নির্বোধ মনে হচ্ছে এখন তার নিজেকে। কি বোঝাবে সেই মেয়েটিকে? মুখে যা আসে তাই বলে দাও, তাই না? বেশরম যেন কোথাকার। কিছুটা ধমকের সুরে বলল আহনা। সে যে কি করে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বের হবে সেটাই বুঝতে পারছে না। অর্ষার চোখে মুখে অন্ধকার নেমে আসে। চুপসে যাও মুখ করে বলে, আমায় কেন বেশরম বলছেন? বেশরম তো আপনি। আপনি তো জানেন আমি এখন এখানে থাকি। তাও কেন আপনি নেংটি প্যান্ট পরেছেন? আহনাব দাঁত মুখ খিচে বলেন, চুপ, একদম চুপ। কোন দিন থেকে এটাকে তোমার নেংটি প্যানের মনে হচ্ছে? হ্যাঁ, আন্ডারওয়্যার আর শর্টের মধ্যে কোনো পার্থক্য বোঝো না, গাধি। অর্ষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যাথি ও অ্যানি নিচে নামিয়ে এসে রুমে চলে গেল। অর্ষা তার যাওয়ার পথে চুপ করে তাকিয়ে ভাবতে লাগলো, আহনা কি বলে গেছে তাকে? গাধি? তার মতো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্টকে সে কিনা শেষমেশ গাদি উপাধি দিয়ে গেল। ক্যাথি এসে অর্ষার পায়ে গাল বুলায়। ওর স্পর্শে ভাবনা চিন্তা ছুটে যায় অর্ষা। সময়কাল বিলম্ব না করে চেঁচিয়ে এক ছুটে চলে যায় রুমের ভিতর। আহনাফ আলমারি থেকে ফুল প্যান্ট নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঝড়ের গতিতে ছুটে আসা অর্ষার সাথে লেগে যায় ধাক্কা। কিছুক্ষণ সে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে। অর্ষা অপরাধীর মতো মাথা নত করে রেখেছে। আহনাফ আর কি বা বলবো একে? সে চিবিয়ে চিবিয়ে বলে, দুদণ্ড স্থির থাকতে পারো না, এই ছটফট করো কেন? আমি অনেক শান্তশিষ্ট, সেটা আপনিও জানেন। এখানে আসার পর থেকে আপনার বিড়ালের উৎপাতে আমার আর শান্ত থাকা হচ্ছে না। আহনাফ কিছু বলতে গিয়েও থেমে গেল। শুধু ওয়াশরুমে যাওয়ার পূর্বে বিড়বিড় করে বলে গেল, কিছু বলাটা অযথা, বৃথা। অর্ষা ক্যাথরিনের রুমে আসতে দেখে দ্রুত ফোনটা নিয়ে দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। দরজা লক করে বিড়বিড় করে বলে, শেষমেশ কিনা একটা বিয়ে আমাকে উত্তপ্ত করছে। হায় আল্লাহ! বিছানায় বসে হোয়াটসঅ্যাপে যায় সে। আমেনা বেগম এবং লামিয়া বেশ কয়েকবার ফোন করছিল। লামিয়া অবশ্য কয়েকটা মেসেজ পাঠিয়েছিল, সেগুলো ধরন কিছুটা এমন, কি রে, কোথায় মরছিস? এত তাড়াতাড়ি মরে গেলি? ফোন ধর, বেয়াদ্দপ মাইয়া, ইত্যাদি আরো অনেক মেসেজ। অর্ষা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নেয়। ফোন না পেয়ে ভেবে নিল সে মরে গেছে। একে বলে বন্ধুত্ব, ফাজিলের হাড্ডি এক একটা। সে প্রথমে আমেনা বেগমকে ফোন করে, মিনিট 20 কথা বলে। এরপর কল করে লামিয়াকে। লামিয়া অনলাইনে ছিল। ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, কে? কাকে চাই? কি চাই? কেন চাই? অর্ষা হাসতে থাকে। হাসির সুরে একটাটি বেশি রেগে যায় লামিয়া। খ্যাত করে বলে, ওঠে, হাসবি না অসভ্য মেয়ে। কতগুলো ফোন দিচ্ছি, কালা ধরিস নেই কেন? অর্ষ অপরাধীর মতো করে বলে, সরি রে, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়েছিলি নাকি ভাইয়ের সাথে লটর পটর করছিলি? সত্যি করে বল বল। তোদের রোমান্স তাহলে বেশ ভালোই চলছিল বল। সি, কিভাবে কথা বলিস? এসব কিছু না, ছি ছি, করছস কেন? তুই আমার ফ্রেন্ড, তোর সামনে এত ফর্মালিটি মেনটেন করতে পারবো না। এইটুকু বলে একটুখানি থামে। ফের উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করে, এই বল না, ভাইয়ার সাথে তোর কিছু হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। লামিয়া আরো উৎসাহিত হয়ে জানতে চায়, কি কি হয়েছে? ঝড়গা? হ্যাঁ হ্যাঁ, ঝড়গা হয়েছে আমাদের। নিয়ম করে প্রায় প্রতিদিনই হয়। এমা কেন? কি জানি, কিভাবে কিভাবে যেন হয়ে যায়। এছাড়া আর কিচ্ছু হয়নি। কি হবে? যা হয় সব স্বামী স্ত্রীর মধ্যে। বাই দ্য ওয়ে, তোরা কি আলাদা থাকিস? আলাদা থাকি, একসাথে থাকি। কাজের আন্টি আসার পর একসাথে থাকা, তাও তোদের মধ্যে কিছু হয়নি? তোরা এত আনরোমান্টিক কেন? তোর বাচ্চা কাচ্চা দেখে কি আমরা মরতে পারবো? অর্ষা লজ্জা পেয়ে যায় লামিয়ার কথা শুনে। দুজনের মাঝে একেবারে যে কিছু হয়নি সেটা বললেও তো ভুল বলা যায়। অবশ্য যতটুকু কাছে আসা হয়েছিল সেটা সম্পূর্ণ ছিল আহনাফের জ্বরের প্রভাব। এই কাছে আসা কোনো মানে হয় না। তাই সে বিষয়টা লামিয়ার কাছে গোপন রাখল আপাতত। কখনো বলার মতো হলে সে নিজেই জানাবে না। কিরে, কোথায় গেলি? অর্ষাকে নিশ্চুপ পেয়ে প্রশ্ন করল লামিয়া। অর্ষা ক্ষীণস্বরে বলল, আছি,
বল, চুপ করে আছিস কেন? তোর এসব কথার উত্তর হয় নাকি? দেখা যাবে। আমি শুধু আসি একবার, তোকে রোমান্টিক হওয়ার টিপস দেব। আমার কোনো টিপস লাগবে না ভাই। আর আগে তুই বল, তুই আসবি মানে কোথায় আসবি? লামি একটু ভাব নিয়ে বলল, সুইজারল্যান্ড আসবো ডিয়ার। অর্ষ অবাক হয়ে বলল, কি মজা নিচ্ছিস? আরে না, সত্যি, রেজাল্টের পরই আসবো। ট্যুরিস্ট ভিসা, হানিমুনে, বুঝছিস? তুই কি সত্যি বলছিস? আমার না বিশ্বাস হচ্ছে না। খুশিতে আতফুল্ল হয়ে বলল অর্ষা, বিশ্বাস কর মেরি জান, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুশিতেই কয়েকদিন তো আমার ঘুমই আসবে না। কবে যে রেজাল্ট দিবে আর কবে যে দেখা হবে। নিহাল এখন থেকেই সবকিছু ব্যবস্থা করবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবে, যাতে করে রেজাল্ট দেওয়ার কয়েকদিনের মধ্যে যেতে পারি। আমি যে কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। বাকিরা এই খবর জানে, এখন জানে না। জানার পর আশিক তো সবার আগে আমাকে বলবে ওর জন্য কম্বল নিয়ে আসতে। অর্ষা শব্দ করে হেসে ফেলে, হাসতে হাসতে বলে, তোদের বাংলাদেশের সময় সকলকে অনলাইনে থাকতে বলিস, ভিডিও কলে কথা বলবো। ঠিক আছে যা, এখন তাহলে রাখছি। শাশুড়ি থেকে রান্না শিখতেছি বুঝছিস, সুইজারল্যান্ডে গিয়ে তোকে রান্না করে খাওয়াবো। অর্ষা হেসে বলে, বাহ, এত সকালে রান্না বান্না। যাই হোক, অপেক্ষা রইলাম। সাবধানে রান্না করিস, হাত পুড়িস না আবার। আচ্ছা, সকালে নাস্তা তো তাই এত সকালে? খিচুড়ি রান্না হচ্ছে। খুব ভালো। রাখছি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সকাল 7:30টার দিকে রাস্তার মোড়ে এসে সবাই একত্রিত হয়। এখান থেকে আগে সবাই মিলে প্রাইভেট পড়তে যাবে। তারপর স্কুলে। সকাল এবং ওর বান্ধবীরা ক্লাস 10-এ পড়ে। সবাই আসার পর গল্প করতে করতে যাচ্ছে। নিতু সকালের উদ্দেশ্যে বলে, তুই যে ডেয়ার জিতে যাবি ভাবতেও পারিনি। সকাল তার লম্বা বিনুনি ঝুলিয়ে ঝুলিয়ে বলল, সকালের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, বুঝলি? বুঝলাম, আগে বুঝলে আমার টাকাগুলো বাঁচত। মুখ গোমড়া করে বলল বিথি। সকাল হাসতে হাসতে বলল, এখন মুখটা কার্টুনের মতো রেখেছিস কেন? আমাকে ডেয়ার দেওয়ার আগে তোদের ভাবা উচিত ছিল। বিথি মুখ গোমড়া করে বলল, শিক্ষা হয়ে গেছে আমার, আর জীবনও তোকে ডেয়ার দেব না, বাজিও ধরবো না। সকাল হাসি একটু অন্যমনস্ক হয়ে বলল, তবে যাই বলিস, ছেলেটা কিন্তু সত্যি অনেক হ্যান্ডসাম। নিতু অবাক হয়ে বলল, তুই আবার প্রেমে টেমে পড়ে যাস না তো? তা জানি না, পড়লে বা কি সমস্যা? অনেক সমস্যা ছেলেটা সম্পর্কে। তুই আমরা কেউ কিছু জানি না। কেমন সে তাও জানি না। তার চেয়ে বড় কথা, যদি গার্লফ্রেন্ড থাকলে থাকবে, ব্রেকআপ করিয়ে দেব। হুম, মামার বাড়ি আবদার। মুখ ভেঙচি দিয়ে বলল বিথি। স্যারের বাসায় পৌঁছে যাওয়ার কথোপকথন আর বেশি দূর এলো না এ বিষয়। তবে সুযোগ মিলিয়ে তিন বান্ধবীর কথা প্রসঙ্গ হিসেবে বারংবার উঠে আসছিল আহিল। প্রাইভেট পড়া স্কুলে যাওয়ার পথে আহিলকে দেখতে পায় তিন বান্ধবী রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল, সাথে এক মেয়ে। আহিলকে দেখে সকাল যতটা না খুশি হয়েছিল তার চেয়ে বেশি রাগ আর কষ্ট হচ্ছে সাথে থাকা মেয়েকে দিকে দেখতে। কিন্তু কেন এমন হচ্ছে? এক মন ভাবল সে আহিলকে এড়িয়ে চলে যাবে, কিন্তু তার দুর্বোধ্য মন সে বাধা মানতে নারাজ। নিতু সকালকে মৃদু ধাক্কা দিয়ে বলে ফেলল, কিরে তোর দিওয়ানা দেখি অন্য মেয়ের সাথে। উত্তরে বিধি বলল, সে তো কি সকালকে নিয়ে ঘুরবে নাকি? কত সুন্দর ছেলে, পাশের মেয়েটাও যথেষ্ট সুন্দরী আছে, তাই না রে? দুই বান্ধবীর কথা শুনে রাগ ক্ষোভে ফেটে পড়ল সকাল। তার আরো বেশি খারাপ লাগছে নিজের বান্ধবীর মুখে অন্য মেয়ের প্রশংসা শুনতে। তার অবাধ্য মন এবার আরো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো আহনাফের মুখোমুখি হওয়ার জন্য। সে ব্যস্ত রাস্তা পার হওয়ার জন্য রাস্তার দুপাশে তাকাচ্ছে। নিতু ব্যস্ত হয়ে বলল, আরে করছিস কি? রাস্তা কেন পার হচ্ছিস? আমাদের স্কুল তো এইদিকে। সকাল কোনো কথাই শুনল না, এমনকি কোনো প্রশ্নের উত্তর দিল না। তবে সে রাস্তা পার হতে হতে আহিলের সাথে থাকা মেয়েটিকে রিকশায় উঠে পড়েছে। আহিলের বাইকে উঠে বাইক স্টার্ট দিতে সে মুহূর্তে হন্তদন্ত হয়ে সকালের সামনে দাঁড়ায়। একটু দৌড়াতে হয়েছে বলে এখন কিছুটা হাঁপাচ্ছে। সকাল কোমরে হাত রেখে নাক ফুলিয়ে বলো, আপনি এখানে কেন? ওই মেয়েটা কে ছিল সাথে? আহিল ভ্রুকুটি করে জানতে চায়, আপনি কে? সকালের মুখটা হাঁ হয়ে যায়। অপমানের চোখ দুটো ধপ ধপ করে
জলে ওঠে। কাল দেখা হলে বাইকে করে পৌঁছে দিলে, আর আজই কিনা চিনতে পারছেন। সে রাগে গম গম করে বলে উঠল, আপনি আমায় চিনতে পারছেন না? জি না। সত্যি চিনতে পারছেন না? বললাম তো না। তা বারবার এক প্রশ্ন কেন করছেন? আপনার কিছু বলা থাকলে ঝটপট বলে ফেলুন। আমার কাজ আছে। রাগে শরীর রিরি করে উঠে সকালের। সব ব্যস্ততা যেন ওনার একাই। আর সকালে যে ক্লাসে লেট হয়ে যাচ্ছে তার বেলা কিছুই না। সে রাগ প্রকাশ না করেই বলল, আরে আমি সকাল, কাল যে বৃষ্টির মধ্যে পৌঁছে দিয়েছিলেন মনে পড়েছে? ও হ্যাঁ, সেই অভদ্র বেয়াদব মেয়েটা। সকাল মলিন মুখটা বলল, বকছেন কেন? কাল যাওয়ার সময় কি বলে গেছিলেন? আমি আগুন। পিচ্চি একটা মেয়ে, আর কথায় কি ছিরি। এই মেয়ে এই স্কুল কি এসব শিক্ষা দেয় তোমাদের? ধমকে কথাগুলো বলল আহিল। অপমানে মুখ থমথমে হয়ে যায় সকালে। কাদো কাদো দৃষ্টি নিষ্পলক তাকিয়ে থাকে। আহিল বাইক স্টার্ট দেওয়ার পূর্বে শাসিয়ে বল, শোনো মেয়ে, তোমার বয়স অনেক কম। এসব পাগলামি সাগলামি বাদ দিয়ে স্টাডি ফোকাস করো। এরপর সে চোখের পলকে বাইক নিয়ে সকালের দৃষ্টি আড়ালে চলে গেল। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সকালের ফর্সা গাল বেয়ে। দুপুরে হুট করে অর্ষার রুমে প্রবেশ করে আহনাব। অর্ষা তখন ঘুমিয়েছিল। আহনাব বিড়বিড় করে বলল, সময় নেই, অসময় নেই, খালি ঘুম। এরপর জোরে জোরে ডাকতে ডাকতে বলল অর্ষা, এই অর্ষা। অর্ষার কোনো সাড়া শব্দ নেই। বেশ কয়েকবার ডেকে বিরক্ত হয়ে গেল আহনাব। শেষমেশ আর না পেরে দুই বাহু চেপে ধরে উঠিয়ে বসালো। এবার ঘুম ভাঙে অর্ষা। নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কি হয়েছে? কিছু হয়নি। ফুপি ফোন করেছিল, যেতে বলেছে। তৈরি হয়ে নাও তুমি। এখন আমি কোথাও যাব না বলে শুয়ে পড়ে অর্ষা। আহনাব বেজায় বিরক্ত হলো। কাট কাট গলা বলে, তুমি কি ভালো ভালো উঠবে, নাকি আমি ক্যাথি এবং অ্যানিকে এখানে নিয়ে আসবো? লাফিয়ে ঝাঁপিয়ে শোয়া থেকে উঠে বসলো অর্ষা। অস্থিরতার সাথে বলল, না না, একদম না, আমি উঠে গেছি। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। সত্যি? আহনাব গম্ভীর হয়ে বলল, ঠিক 10 মিনিট। ওকে? এ 1 সেকেন্ড যেন বেশি না হয়। আমি ক্যাথি এবং অ্যানিকে হানির কাছে দিয়ে আসছি। ওকে ওকে, 10 মিনিট হয়ে যাবে। আহনাব গম্ভীর মুখে ঘর থেকে বের হয়। বাইরে যাওয়ার পর মিটমিটি হাসে অর্ষা আড়ালে। সর্বতোপি হয়ে বলল, ভীতু একটা। এদিকে অর্ষা বিরক্ত হয়ে বলল, মানুষের দুর্বলতা নিয়ে কিভাবে চিনিমিনি খেলতে হয়, বদমাইশ লোক একটা। 10 মিনিট তো চোখে পলকেই চলে যাবে। তাই সে দ্রুত আহনাবের রুমে গেল। কোন ড্রেস পরবে এত চিন্তা ভাবনা করা সময় নেই। তাই ব্ল্যাক ডেনিম জিন্স আর লেমন কালার জর্ডেন লং গাউন নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো রকম শাওয়ার সেরে ঘরে ফিরে আসে। জামা কাপড় শুকাতে গিয়ে ভেজা চুলগুলো আশ্রয় নেয়। সাজুগুজু করার আগেই আহনা ফিরে আসে। ঘরে প্রবেশ করে বলে, হয়েছে? অর্ষা তড়িঘড়ি করে বলে, হ্যাঁ আমি রেডি। আহনা ভালো করে অর্ষাকে পরখ করল। অর্ষা ওর দৃষ্টি দেখে ভুরু কুঁচকে বলল, কি দেখছে? তোমাকে। ভেজা চুল থেকে পানি পড়ছে। তা তো পড়বেই, চুল তো ভেজা। আহনাব কিছু না বলে ওয়ারড্রবের লক খুলে হেয়ার ড্রায়ার বের করে বলল, এটা দিয়ে চুল শুকিয়ে নাও। অর্ষা করুণ স্বরে বলল, আমি এটা দিয়ে চুল শুকাতে পারি না, কখনো ব্যবহার করিনি। ইটস ওকে, তুমি আয়নার সামনে বসো। অর্ষা চুপচাপ বসলো। আহনাবও পিছে দাঁড়িয়ে নিজের চুল শুকিয়ে দিচ্ছে। অর্ষা যেমন অবাক হচ্ছে তেমন আবার ভালো লাগছে। মেঘ না যাইতে বৃষ্টি, বোধ হয় একেই বলে। আয়না সে বিভস্ম হয়ে আহনাবকে দেখছে। অর্ষা মুখ থেকে বেরিয়ে আসে, আপনি অনেক সুন্দর। কি? না মানে, বলছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে কি আপনি চুল শুকাতেন? না, আফরিনের জন্য কিনেছিলাম, কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় নেওয়ার কথা মনে ছিল না। ও, চুল শুকানো শেষ হলে আহনাব বলল, এত সাদামাটা ভাবে যাবে নাকি সাজো? কিন্তু 10 মিনিট তো শেষ। অসার বাচ্চাদের মতো কথা শুনে আহনাব হাসি চলে আসে। কোনো রকম হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আরো 10 মিনিট সময় দিলাম। অর্ষা সাজগোজ সম্পর্কে তেমন ধারণা নেই। ঠিকমতো মেকআপও সে করতে পারে না। সাজ বলতে সে যা বুঝে এবং পারে তা হচ্ছে মুখে হালকা ফেস পাউডার, চোখে আইলাইনার, মাস্কারা আর কাজল, ঠোঁটে ম্যাট লিপস্টিক। এখনো সে এইটুকুই সাজবে।
শ্বাস শেষ হলে সে ওড়নাটা গলায় পেঁচিয়ে ওনের ওড়না দু সাইড বুকের উপর রাখলো। কিছু চুল সামনে এসে পড়ছিল, সেগুলো হাত দিয়ে ঠেলে পিছনে দিয়ে বলল, আমি রেডি চলছি। আহনাফ এবার ওর দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোমাকে।